লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে, কি আর হবে কুকুরের মতো বেঁচে থাকায়? কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেয়া উচ্ছিষ্ট হাড়ে? তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো বশ্যতাকে। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত এই কবিতাটির নাম দেওয়া হয়েছে পহেলা মের কবিতা। কবিতাটি শ্রমিক শ্রেণীর অধিকার, শোষণ থেকে মুক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি মে দিবসের চেতনা ও বশ্যতাকে অস্বীকার করে সিংহের মতো গর্জে ওঠার আহ্বান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম প্রতিকৃত, অত্যন্ত গুণী, শ্রদ্ধাভাজন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে আপনার প্রতি কৃতজ্ঞতা ও লাল সালাম জানাচ্ছি। আমরা যদি মে দিবসের কথা বলতে চাই, আজকে যেহেতু মে দিবস, আমরা যদি মে দিবস দিয়ে শুরু করি, যে 1886 সালের এই পহেলা মে শিকাগো শহরের হে মার্কেট স্কোয়ারে ন্যায্যতার দাবিতে সেদিন পুঁজিবাদের দম্ভ আর রাষ্ট্রীয় দমনপীড়নের মুখে গর্জে উঠেছিল শ্রমিক কণ্ঠ। রাজপথ ভেসে যায় লাল রক্তে। এবং ন্যায্যতার সেই বিশ্ব কি আদৌ গড়ে উঠল? না, পশ্চিমা বিশ্বে বা প্রাচ্যেও কিছু কিছু জায়গায় ওই 8 ঘন্টার শ্রমের যে আন্দোলনটা ছিল, যে দাবিটা ছিল, সেটা হয়তো মানা হয়েছে, কিন্তু পৃথিবীর তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং বিশেষ করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার যে সমস্ত পশ্চাৎপদ দেশে আছে, সেখানে কিন্তু শ্রমিকরা এখনও অবহেলিত, নির্যাতিত এবং তাদের অধিকার অর্জিত হয়নি। আমাদের দেশে একটা বড় শ্রমিকের একটা আয়োজন হয়েছিল, বড় শ্রমিক কাজ করছিল, বড় মানে বিশাল আকারের শ্রমিক কাজ করছিল আমাদের পোশাক শিল্পে। জি। এবং সেই পোশাক শিল্পে আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে পোশাক শিল্পে প্রত্যেকটা ঈদের আগে বোনাস নিয়ে একটা গোলমাল হয়, জি, রাস্তা অবরোধ হয়। তার মানে এটা বোঝা যায় যে তারা মোটেই তাদের মজুরি বা শ্রমের যে স্বীকৃতি সেটা পাচ্ছে না, বোনাস পাচ্ছে না। এই সংকট লেগেই আছে। তারপরে ইতিমধ্যে গত 17 মাসে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা একটা খুশি হয়েছিলাম যে নারীরা গৃহস্থালী দাসত্বে কাজ করে, সেখান থেকে উঠে এসে তারা কিন্তু ওয়েজ আর্নারে পরিণত হয়েছিল। তারা বেতন পেত, বেতনের টাকাটা নিজের মতো করে খরচ করতে পারত। সে বেতনটা যত কমই হোক না কেন, কিন্তু পরবর্তীকালে এই বেতনের জন্যও তারা অনেক লড়াই করেছে। কিন্তু বেতনটা যেরকমভাবে একটা মানবিক মর্যাদা নিয়ে, যে অর্থ নিয়ে একটা মানবিক মর্যাদার সৃষ্টি হয়, সেই মানবিক মর্যাদাটা সৃষ্টি হয়নি। একদমই তাই। তো 1982 সাল থেকে আরণ্যক নাট্যদল নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে। তো কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকালে প্রথম পর্বের আয়োজন শেষ হয়েছে ইতিমধ্যে। আর কিছুক্ষণ পর 6:30 শিল্পকলা একাডেমিতে আপনার এক অনবদ্য সৃষ্টি রারাং মঞ্চনের মধ্য দিয়ে আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে। তো মে দিবসের যে উদযাপনের ধারণাটি কিভাবে আপনাদের মাথায় এলো? এটা আপনি হয়তো খেয়াল করবেন যে আমাদের দলের স্লোগানই হচ্ছে আরণ্যক শুধু নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। এখন শ্রেণী সংগ্রামের কথা যখন আসে, তখন আমাদের খেটে খাওয়া মানুষ, একেবারে তৃণমূলের মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের কথা আসে। এবং আপনি আমাদের নাটকগুলো দেখবেন, ওরা কদমালি, ওরা আছে বলেই ইবলিশ থেকে শুরু করে আজ পর্যন্ত যে নাটকগুলি আমরা অভিনয় করি, তার মধ্যে সবগুলিতেই এই শ্রেণী সংগ্রামের প্রাণীটা থাকে। এবং বিশেষ করে রারাঙের মধ্যে তো রারাঙের মধ্যে আছে, ভূমির অধিকারের জন্য লড়াই করা, সাঁওতালদের বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা আছে, যেখানে আলফ্রেড সরেন মারা যায়। তো সেই যে বিষয়গুলো আমরা মনে করেছি যে এই দেশের নাটকে, এই আমাদের তৃতীয় বিশ্বের দেশ এবং বিশেষ করে বাংলাদেশের নাটকে শ্রেণী সংগ্রামের বিষয়টি মুখ্য হওয়া উচিত। এবং এখানে শ্রমিক
এবং কৃষকের যে অধিকার, তার যে ন্যায্য শ্রমের অধিকার, জি এই অধিকারটা পাওয়া উচিত। সেই কারণে আমাদের নাটকের রচনা এবং নাট্য ভাবনা জি সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের শ্রেণী সংগ্রামের বিষয়টি আছে। জি জি একদমই তাই। এবং আমরা যেমন আজকে শহীদ মিনারে আমরা মে দিবস উদযাপন করেছি, সেখানে একটি নাটক মূর্খ লোকের মূর্খ কথা, সেই নাটকটিও কিন্তু শ্রেণী সংগ্রামের নাটক। জি একটা শ্রমিক, কিশোর শ্রমিক, সেই কিশোর শ্রমিকের অসুস্থ, তার চিকিৎসার জন্য সে তারা দাঁড়ায় ঘুরছে, এবং সেখানে কি হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রেও যে একটা চরম পুঁজিবাদী বিশৃঙ্খলা সেখানে শুরু হয়েছে, জি যে পুঁজির ব্যাপক আহরণ হচ্ছে। আমরা একটা হসপিটালকে দেখি কোনো মতো শুরু করলো, তারপর দেখতে পাচ্ছি যে সেই হসপিটাল দিকে দিকে গড়ে উঠছে। জি তার মানে কি পরিমাণে মুনাফা হুম এই ইয়েতে হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে আমাদের যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কি পাচ্ছে চিকিৎসা? পাচ্ছে না। এই যে পাচ্ছে না। পত্রিকায় গত কয়েকদিন ধরে আসছে যে হামের প্রাদুর্ভাব। হামে কত শিশু মারা যাচ্ছে, জি কি অন্যায়। এবং এই যে অন্তর্বর্তী সরকার ছিল, তারাও এটার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। জি ব্যবস্থা না নেওয়ার ফলে এখন এটা সামাল দিতে পারছে না, জি জি বর্তমান সরকার এটা সামাল দিতে পারছে না। তো এই যে চিকিৎসা ক্ষেত্রে একটা ব্যবস্থা দিনে দিনে গড়ে উঠেছে, জি পুঁজির প্রচুর ওখানে পুঁজির জমা হয়েছে, জি কিন্তু মানুষের চিকিৎসা, সাধারণ মানুষের চিকিৎসার কোনো সুব্যবস্থা আজকেও আমরা করতে পারি। জি একদমই তাই। তো আমরা যদি একটু ভিন্ন প্রসঙ্গে বলি যে আপনার জন্ম তারিখ 29 ফেব্রুয়ারি, যেটা লিপ ইয়ার, মানে যেটা প্রতি 4 বছর পর পর আসে। তো আপনার জন্ম তারিখের মতোই কি বলবো যে অদ্ভুত এবং বর্ণাঢ্যময় এক জীবন আপনার। তো এই যে আপনি বলছিলেন যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণীর সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। তো মানে আরণ্যকের এই স্লোগান থেকে বোঝা যায় যে আপনি শুরু থেকেই শ্রেণীর সংগ্রামের বিষয়টিকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন। তো এটা কি রাষ্ট্রবিজ্ঞানে পড়ার কারণে হয়েছিল, নাকি অন্য কোনো ভাবনা থেকে এসেছে আপনার মধ্যে? না, রাষ্ট্রবিজ্ঞানের সাথে এটা সম্পর্ক নেই করো, জি এটা অন্য ভাবনা থেকে। যেমন ধরুন যে এটা আমি মুক্তিযুদ্ধে যখন গিয়েছি তখন মানুষকে দেখেছি, মানুষকে খুব সুনির্দিষ্টভাবে দেখার সুযোগ পেয়েছি। জি তার আগেও দেখেছি, আমি গ্রামের ছেলে, গ্রামে দেখেছি যে একটা মানুষ আমাদের দেশে কত অসহায়, জি কত অসহায়। বিত্তবানদের জন্য সব খোলা আছে, এবং এই রাষ্ট্রটা প্রথম থেকেই একটা সমস্যা, এই রাষ্ট্রটা উচ্চবিত্তদের আরও উচ্চ করেছে। যেমন দেখেন যে ঢাকা শহরের প্লট ডিস্ট্রিবিউশনটা দেখেন, যে ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, এই সমস্ত জায়গায় কিন্তু সে বড় লোকরাই তাদের আবাসনের ব্যবস্থা হয়েছে, জি দরিদ্র মানুষের জন্য কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা নেই। এবং সব কিছুই যেন বড় লোকদের অধিকার, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী তো একেবারে মানে প্রায় নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থা। এবং বর্তমানে যেটা হচ্ছে এই নগরীতে স্বল্প আয়ের মানুষদের অবস্থাটা কি? জি অনেকেই কিন্তু করোনার পরে গ্রামে চলে গেছে, এবং এখানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। গ্রামে চলে গিয়ে তাদের অবস্থাটা আরো খারাপ হয়েছে। হ্যাঁ, এবং আমাদের কোনো দিক থেকেই কোনো রকম, আজকে আপনি রাস্তার দিকে তাকান, সেখানে একটা চরম অব্যবস্থা। জি এবং এই যে এখন রিক্সা নেমেছে, যন্ত্রচালিত রিক্সা, সেই রিক্সাগুলো কি করছে দেখেন। সমস্ত শহরব্যাপী যতগুলি মফস্বল শহর আছে সেখানেও কিন্তু এই যানবাহনের জায়গাটা একটা মুখ্য জায়গা অধিকার করে রাখছে ওই রিক্সা, ইলেকট্রিক রিক্সা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে? জীবিকার ব্যবস্থা নেই, অন্য কোনো ক্ষেত্রে জীবিকার ব্যবস্থা নেই। এখানে অল্প পুঁজি, সেই পুঁজি খাটিয়ে একটা রিক্সা কিনতে পারলে হয়ে গেল। তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনি 1972 সালের 1 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন আরণ্যক নাট্যদল। সেই হিসেবে গত মাসেই আমরা কি বলবো যে ফেব্রুয়ারিতে 54 বছরে পদার্পণ করলো আরণ্যক নাট্যদল। তো
এই যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আবার নাটককে পৌঁছে দিতে শুরু করেছিলেন এক সময় মুক্ত নাট্য আন্দোলন, যেটা সেটা কি আরণ্যক প্রতিষ্ঠার আগে থেকেই? না, আরণ্যক প্রতিষ্ঠার অনেক পরে। আচ্ছা, তো এই যে মুক্ত নাট্য আন্দোলনের ধারণাটা ছিল কি, এটা ছিল যে আমরা তো মহিলা সমিতি বেইলি রোডে মধ্যবিত্তের বা শহর কেন্দ্রিক মানুষের শহুরের নাটকের সূচনা করলাম। জি, এরপরে এটা পথনাটকের কথা ভাবলাম আমরা। জি, এরপর পথনাটকটা খুবই জনপ্রিয় হয়ে গেল। জি, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন শুরু হলো, জি। তখন থেকে এটা খুবই জনপ্রিয় হয়ে গেল। আপনারা কি কবর দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, আমরা তো মঞ্চ নাটক শুরু করেছি কবর দিয়ে, জি। তারপরে আমরা ভাবলাম যে এটাকে আরো একেবারে সামাজিক ক্রিয়ার সাথে কিভাবে যুক্ত করা যায়, জি, কিভাবে একেবারেই প্রান্তিক গ্রামীণ মানুষের কাছে, জি, যারা সৃজনশীল মানুষ, জি, উৎপাদনশীল যে মানুষ, তাদের মধ্যে কি করে যাওয়া যায়। জি, তখন আমরা এই গ্রামে গিয়ে কাহিনী সংগ্রহ করে জি, এবং গ্রামের যারা অভিনেতা অভিনেত্রী একেবারেই সাধারণ কৃষক, জি, তাদেরকে দিয়ে অভিনয় করালাম। জি, জি, এবং বাংলাদেশের শত শত গ্রামে জি, এই এক্সপেরিমেন্টটা আমরা চালিয়েছিলাম জি, এবং খুব সাকসেসফুল হয়েছিল। জি, 80-র দশক 90 দশক জুড়ে জি, আমরা কিন্তু এই কাজটা করেছি। কিন্তু সমস্যা হচ্ছে যে যেটা হয় এই ধরনের কাজ করলে কোনো না কোনো দিক থেকে, বিশেষ করে রাজনৈতিক দল জি, এটাকে সমর্থন করে থাকে এবং তাদের ব্যাকআপে অনেক জায়গায় এগুলো হয়েছে, পৃথিবীর অনেক দেশেও হয়েছে। জি, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল এই ক্ষেত্রে এগিয়ে এলো না, একেবারে এগিয়ে এলো না। তারা কি নাটককে ভয় পায় মনে হয়? নাটককে ভয় পায় এবং ওই যে সুবিধা ভোগী যে শ্রেণীটা, জি, এই শ্রেণীটা তাদের দলের মধ্যেই আছে। কাজেই তারা আমাদের এই প্রোগ্রামটা, এই যে আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে তারা সমর্থন করলো না। জি, এখনো চলছে, বিভিন্ন জায়গায় চলছে। এবং এনজিও গুলো করলো কি, এই আমরা যেভাবে নাটক তৈরি করি জি, এইভাবে তারাও নাটক তৈরি করতে শুরু করলো, জি, ছোট ছোট এজেন্ডা নিয়ে, ছোট ছোট স্বাস্থ্য বিষয়ক এজেন্ডা, নানান এজেন্ডা নিয়ে শুরু করলো। এতে হলো কি, আমাদের ব্যাপক পরিমাণ কর্মীরা ওইসব অর্গানাইজেশনে গিয়ে যুক্ত হলো। জি, জি, সেইটা একটা কারণ, সেটা একটা বড় ধরনের কারণ সৃষ্টি হলো। তো আমার মনে হয় যে ওই সময়ের জন্য এটা খুব উপযোগী ছিল। জি। তো এই যে মহান মুক্তিযুদ্ধে আপনার অংশগ্রহণ এবং অবদান সেভাবে আলোচনায় আমরা আসতে দেখি না। তো সে সময় আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন এবং যুদ্ধ চলাকালীন সময় আপনার রচিত প্রথম মঞ্চ নাটক, যেটা পশ্চিমের সিঁড়ি, মঞ্চায়নের আপনি প্রস্তুতি নেন যুদ্ধ চলাকালীন সময়, এবং কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এর আগে যুদ্ধ শেষ হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং পরে 1972 সালে নাটকটি মঞ্চস্থ হয় স্বাধীন বাংলাদেশে। মানে কেমন ছিল সেই অভিজ্ঞতা, আমি ছোট্ট করে জানতে চাই সেই যুদ্ধের সময়টা। সেটা হচ্ছে যে যুদ্ধের সময়তে নানানভাবে চেষ্টা করেছি আমরা। জি, আমি তো প্রথমেই রণাঙ্গনে গিয়েছি, কাদের সিদ্দিকীর সঙ্গে আমার পরিচয় হয়েছে টাঙ্গাইলে। হ্যাঁ, টাঙ্গাইলে অস্ত্র সংগ্রহ করেছি, জি, অস্ত্র সংগ্রহ করে ওনাকে দিয়েছি এবং কিছু প্রাথমিক কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম। এরপর আমার নিজের যেটা মনে হলো যে আমার ভূমিকা আসলে আমি রাখতে পারবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে। জি, তারপরে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলে যাই। চলে গিয়ে নাটক, কিছু নাটক, একটা নাটক আমার লেখাই ছিল, সেই নাটক দিয়ে শুরু। জি, ওখানে বসে বসে নাটক লিখলাম। তারপর একটা নাটকের ধারাবাহিক শুরু করেছিলাম, জি, হ্যাঁ, মুক্তির ডায়েরি আচ্ছা, আচ্ছা, নাম দিয়ে ধারাবাহিক শুরু করেছিলাম। সেটাও চললো কিছুদিন, তারপর দেশ স্বাধীন হয়ে গেল। তো এইটার একটা যে তখন নানাভাবে কিভাবে এই ভূমিকাটা রাখা যায়, তখন এই নাটক লেখা শুরু করি। পশ্চিমের সিঁড়ির মহড়াও শুরু হলো। কিন্তু মহড়া শুরু হওয়ার পরে তো দেশের স্বাধীনতা এসে গেল, তারপর বাংলাদেশে এসে সেটা অভিনয় করেছি। তো মুক্তিযুদ্ধের ওই সময়টায় আমার জন্যে বা যে কোনো মানুষের জন্যেই একটা হচ্ছে যে যে কোনো যুদ্ধকালীন অবস্থায় থাকলে তার অভিজ্ঞতার বয়স বেড়ে যায়। জি, আমাদের অভিজ্ঞতার বয়স ওই সময় অনেক বেড়ে গিয়েছিল। জি, অনেক কিছু দেখেছি, মানুষ কত নিঃসঙ্গ, মানুষ কত বড় বীর, জি, মানুষ কত সাহসী, এগুলো দেখার একটা সুযোগ পেয়েছি। কত সাহসী হতে পারে মানুষ। জি, হ্যাঁ,
এবং অকাতরে প্রাণ দিতে পারে সেই সব লোকদের দেখেছি। জি এটা একটা বিরাট, আমার কাছে মনে হয় বিরাট একটা অভিজ্ঞতা আমাদের জীবনে। জি নিশ্চয়ই। তো আমরা যদি একেবারে সেই মুক্তিযুদ্ধ থেকে আমরা যদি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ এবং তার আগেও আমরা যদি 47 বা 52 দেখি, 71 দেখি, তারপর যদি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তো এরকম নানান ধরনের আন্দোলনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ 55 বছরে এসে পদার্পণ করেছে। তো আমরা যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, 24-এর গণঅভ্যুত্থানের দাবি ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার, ন্যায্যতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা। আমরা কি আদৌ সেই গন্তব্যে পৌঁছতে পেরেছি? না, একেবারেই না। এই দায়টা বা এই ব্যর্থতার দায়টা কার আসলে? ব্যর্থতা দেয় যারা নেতৃত্ব দিয়েছে তাদের, জি কারণ তারা জনগণকে সঠিকভাবে পরিচালিত করতে পারেনি। এবং আরেকটা হচ্ছে যে তারা ক্ষমতায় গিয়েই যেসব এজেন্ডা নিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল সেই সব এজেন্ডা তারা ভুলে গিয়েছিল, তার সরে গেছে সেই জায়গা হ্যাঁ, থেকে। এখন তারা নিজেরাই সেটা স্বীকার করে। হুম, বরং উল্টো কিছু ক্ষতি হয়েছে, নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। যেমন একটা হচ্ছে যে আপনি পত্রিকায় দেখেছেন বোধ হয় 3000 শিক্ষক লাঞ্ছিত হয়েছে। জি আমাদের শিল্প সাহিত্য একটা বালুচরে গিয়ে ঠেকেছে, জি এটা অনস্বীকার্য। এটাকে রিকভার কিভাবে হবে, জি এটা একটা প্রশ্ন। কতদিনে হবে, কিভাবে হবে আমরা জানি না। এবং খুব অনিশ্চয়তার, যে অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম জি গত 16 মাস 17 মাস, জি সেই অনিশ্চয়তার অবসান হয়নি। এবং এটা আমরা একটা স্বস্তি পেয়েছি, জি একটা গণতান্ত্রিক সরকার, এবং যে সরকারে যথেষ্ট মুক্তিযোদ্ধা আছে, যথেষ্ট সিজন্ড পলিটিশিয়ান আছে। জি হ্যাঁ, কিন্তু এটা, এই স্বস্তিটা কতটা সাময়িক, কতটা দীর্ঘস্থায়ী হবে জি সেটা এখনো আমরা বুঝতে পারছি না। জি এই সমস্যাগুলো তো রয়েছে। জি আর গত 54 বছরে কিছু বিষয় নিষ্পত্তি হওয়া উচিত ছিল। যেমন একটা প্রশ্ন, যে পৃথিবীর কোনো দেশ কি তার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে? না, কোনো জনগণ পতাকা নিয়ে প্রশ্ন তোলে? তার জাতীয় জাতীয় সঙ্গীত সঙ্গীত নিয়ে নিয়ে প্রশ্ন তোলে? তোলে না। কিন্তু আমাদের দেশে এই প্রশ্ন উঠেছে। বা ওটা সাহস মুক্তিযুদ্ধ করেছে। নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে, জি যেগুলো খুব বিভ্রান্তিকর। জি জি এইগুলিকে করার প্রয়োজন ছিল? আমার মনে হয় না সেটাই। এগুলি করার প্রয়োজন ছিল না। এবং এই যে অনেক কিছু গুজবে এস্টাবলিশ হয়ে যায়, হ্যাঁ, কেউ কেউ ভিক্টিমাইজ হয়ে যায়, জি এগুলা হচ্ছে ট্যাগ দেওয়া, একজনকে ট্যাগ দেওয়া, ট্যাগ দেওয়া হচ্ছে এবং সে ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে। জি, আমরা যদি আপনার কাজ নিয়ে কথা বলি, যে মুক্তনাট্য আন্দোলনের কথা বলছিলেন আপনি, আরণ্যক নাট্যদল, আরণ্যক থিয়েটার পাঠশালা, বাংলা থিয়েটার এবং বাংলা টেলিফিল্মের মতো বেশ কিছু উদ্যোগের মধ্য দিয়ে এই দীর্ঘ শিল্পযাত্রায় আপনার হাত ধরে দেশে বিদেশে অনেক শিল্পী তৈরি হয়েছে, এবং যারা দেশে এবং বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতিকে বাংলা সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখছেন। তো আপনার মতো করে আমাদের রাষ্ট্র কেন ভাবতে শিখলো না? সমস্যাটা কোথায় ছিল? এটা কঠিন প্রশ্ন, সেটা কঠিন প্রশ্ন। এবং এই যে দেশে যে একটা সাংস্কৃতিক আন্দোলন হওয়া দরকার, সাংস্কৃতিক বিপ্লব হওয়া দরকার, এর যে প্রয়োজনীয়তা এবং এর যে গুরুত্ব, এই গুরুত্বটাই আমাদের রাজনৈতিক দলগুলো কখনো বোঝে নাই। হয়তো 2-4 জন বুঝতে পেরেছে, জি সবাই বোঝে নাই। এবং সংস্কৃতি বলতে তারা হয়তো বোঝে নাচ, গান, নাটক, এগুলো। জি কিন্তু এটা যে একটা একেবারে বিপুল জীবন আচরণের বিষয়, জি এটা তো তারা ভাবতে পারছে না। এটা যদি না ভাবা যায় তাহলে তো একটা লোক অনেক বড় প্রযুক্তিবিদ হলো, জি কিন্তু সে রবীন্দ্রনাথের একটা কবিতাও পড়ে নাই, নজরুলের একটা কবিতাও পড়ে নাই, একটা গানও ঠিক মতো শোনে নাই। জি সে কি মানুষ হবে? আমরা যদি একটু ধরেন আপনাদের মতো গুণীজনদের কাছে জানতেই চাই যে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার বলছে তারা খুব সংস্কৃতি বান্ধব সরকার বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,
বলে বলে তারা ক্ষমতায় অন্যায়ভাবে মানে ছিল, এটা বলতেই হবে, এবং তারা প্রহসনে নির্বাচন করেছে। তো সেই জায়গা থেকে তারা তাহলে 17 বছর ধরে সংস্কৃতির যে এই যে বেহাল দশা বা আমাদের মানে সার্বিক অর্থে দেশের তখনই তৈরি হয়েছে। আমাদের শিল্পকলাগুলোর অবস্থা দেখেন আপনি, সাংস্কৃতিক চর্চার অবস্থা, স্কুল পর্যায়ে থেকে যে সংস্কৃতি চর্চার যে একটা ধারা তৈরি হওয়ার কথা ছিল সেগুলো তো হয় নাই। কিছুই হয়নি, মানে হয়নি। মানে এটা ঠিক। এবং সংস্কৃতি চর্চার জন্যে নানান রকম লেখালেখি, নানান কিছু সেমিনার টেমিনার আমরা করেছি এবং সেখানে সেটা বোঝানোর চেষ্টা করেছি। জি এবং আপনি খুব ভালো করে জানেন যে আমি একটা সভায় বলেছিলাম যে দেশের রুচির দুর্ভিক্ষ চলছে। জি জি আপনি বলেছিলেন। এবং রুচির দুর্ভিক্ষের কিছু এক্সাম্পল আমি দিয়েছিলাম। জি সেটা তো তখন কেউ বুঝতে পারেনি এবং অনেকেই আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং অনেক আজে বাজে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার পজিটিভলিও নিয়েছে। হ্যাঁ, পজিটিভলি ম্যাক্সিমাম লোক পজিটিভলি নিয়েছে। এখন তো সবাই স্বীকার করে যে এটাই ঠিক ছিল, এটাই ঠিক ছিল, এটাই সঠিক কথা, সঠিক কথা যে এটা একটা ইয়ের দিকে গেছে। জি জি জি। তো আপনি সেই 1967 সালের দিকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের টেলিভিশন নাটক লিখতে শুরু করেন এবং সেটা দীর্ঘ অভিজ্ঞতা। আপনি এক জায়গায় বলছেন যে ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে, সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে। আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না, প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি। এ থেকে আসলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় বলা তো খুব কঠিন। এবং আপনি যেটা বলেছেন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, জি, এই আমাদের সাংস্কৃতিক সংগ্রামটা শুরু করতে হবে। এবং সেটা শুধু আমাদের যে নাটক, সিনেমা বা উপন্যাস, গল্প এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। জি, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এবং বিভিন্ন স্তরের মানুষকে, বিভিন্ন স্তর, যেমন আজকের মে দিবসটাকে আমরা করেছিলাম দুইটা নির্যাতিত শ্রেণীকে নিয়ে। একটা নারীর অধিকার এখনো হয়নি এবং নারীরা বুঝতেও পারছে না, এমন তাদেরকে অজ্ঞানতার মধ্যে রেখে দেওয়া হয়েছে যে তারা বুঝতেও পারছে না যে তারা কিভাবে নিগৃহীত হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের যে বাউল শিল্পী সমাজ, আজকে বাউলদের দিয়ে আমরা গান গাইয়েছি, যেটা মে দিবসের ইয়ের সঙ্গে হয়তো যায়ও না, একটা ভাববাদী, হ্যাঁ, একটা চিন্তা, বস্তুবাদী চিন্তার বাইরে। তারপর আমরা করেছি এটা এই জন্যই করেছি যে এই শ্রেণীটাও ধর্মীয় কারণে বা নানান কারণে গ্রামে গঞ্জে তারা নিগৃহীত হচ্ছে। জি, সেটা লালন থেকেই শুরু হয়েছে, লালনের সময় থেকেই শুরু হয়েছে এবং এখন আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। হঠাৎ করে এটা গত সরকারের আমল থেকেই শুরু হয়েছে। আমরা দেখেছি যে দাড়ি কেটে দিয়েছে, চুল কেটে দিয়েছে, মেরে ফেলেছে, এগুলো হচ্ছে। আর গত 17 মাসে ব্যাপকভাবে হয়েছে। মব যেরকম হয়েছে এগুলো ব্যাপকভাবে হয়েছে। তো কাজেই একটা জিনিস ঠিক করতে হবে যে আপনার যেটার সাথে শিক্ষা ব্যবস্থা খুবই জড়িত। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম হয়েছে কালে কালে যে বইয়ে যা লেখা থাকে এটা মানার কোনো দরকার নেই। এবং শিক্ষকরাও খুবই লেখা পড়ানোর ব্যাপারে খুবই মানে আগ্রহী না। তারা ক্লাসে ছাত্ররা জিজ্ঞেস করলে বিকেলবেলায় কোচিং আসিস, ওখানে বলবো। ক্লাসরুমের যে আনন্দটা সেইটা একেবারে নিঃশেষিত, যেখান থেকে মানুষ শেখে। এবং শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটা অর্থনৈতিক লেনদেনের মধ্যে দাঁড়িয়ে গেছে। একদম অর্থনৈতিক লেনদেন। কোচিং করো, মার্ক পাওয়া, কোচিং না করলে মার্ক পাওয়া। এবং এইটা আমাদের একসময় কেন, কিছুদিন আগে পর্যন্ত জেলা স্কুলগুলি কিন্তু একটা আদর্শ স্কুল ছিল। আমাদের অনেক বন্ধু বান্ধব যখন আমরা ঢাকায় লেখাপড়া করতে আসছি তখন শুনছি আমি অমুক জেলা স্কুলে পড়েছি, আমি ময়মনসিংহ জেলা স্কুলে পড়েছি, আমি ফরিদপুর জেলা। আসলে এই জেলা স্কুলগুলিতে খুব ভালো পড়ালেখা হতো। সেই জেলা স্কুলগুলিও কিন্তু এখন লেখাপড়া হয় না। তো এই যে লেখাপড়ার ক্ষেত্রে যে
শিক্ষকদের অনীহা, ম্যানেজিং কমিটির অনীহা, এবং এই করতে করতে না একটা ছেলে এমএ পাস করে বটে, কিন্তু ন্যায় অন্যায় সে বোঝে না। জি, কোনটার বিরুদ্ধে লড়াই করতে হবে, কোনটার বিরুদ্ধে করতে হবে এটা বোঝে না। হয়তো কেউ তাকে মাথায় ঢুকিয়ে দেয় এইটার জন্য লড়াই করতে হবে, সেইটার যে ন্যায় অন্যায়, যে সত্যি আমি এটা লড়াই করবো কিনা, জি। এইটাও সে বুঝতে পারে না। সে কি দ্বিধান্বিত আসলে এই 55 বছরে আপনারা যেই কি বলবো, যে মশাল হাতে নিয়ে আলো জ্বালানোর জন্য দীর্ঘ একটা সংগ্রাম করলেন, হ্যাঁ, তো সেটা মানে সেই মশাল কি নিভে গেল, নাকি কেন এই প্রজন্ম পেছনের দিকে চলে যেতে চাচ্ছে? সেটাই ভাববার বিষয় যে আমাদেরও দোষ আছে। আমরা আমাদের অপরাধ মানে মুছে ফেলার মতো নয়, আমাদেরও অপরাধ আছে, আমরাও অন্যায় দায় করেছি, আছে আমাদের। দায় আছে, দায় তো অবশ্যই আছে, দায় অবশ্যই আছে। যে মানে আমরা যে মধ্যবিত্ত সমাজ, জি, যে সমাজ এগুলো নেতৃত্ব দেয়, তারা একটা টাকার মোহে পড়ে গেল। একদম। এবং আজকের দিনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এবং আমি তো মাঝে মাঝে বলি, এই শতাব্দীটাই হচ্ছে টাকার শতাব্দী। জি, প্রত্যেকে টাকার জন্য ছুটছে, কিভাবে দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে। জি, এই অর্থটা যদি আমরা দেশে রাখতে পারতাম তাহলে কি হতে পারত? সেটাই। সেখানে এটাও দেশপ্রেম। কিন্তু একটা সাংস্কৃতিক প্রশ্ন, জি, যে আপনি জীবনযাপনটা কিভাবে করবেন। আপনি কি আমেরিকায় গিয়ে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে জীবন কাটাবেন, নাকি আপনার দেশটাকে বাসযোগ্য করবেন? এই যে দেশটাকে বাসযোগ্য করার যে চিন্তা, জি। এই চিন্তাটা কিন্তু আসে সংস্কৃতি থেকে। জি, এখন সংস্কৃতি যদি আমরা সঠিকভাবে না বুঝি, আমার শিক্ষাটা যদি প্রপার না হয়, সঠিক না হয়, তাহলে তো আমি এইভাবে ভাববই। আজকে দেখেন একটা জোয়ার সৃষ্টি হয়েছে, হ্যাঁ, আমেরিকা বা উন্নত দেশগুলিতে চলে যাওয়ার জন্য যে যেভাবে পারছে জি, সন্তানদের পাঠিয়ে দিচ্ছে। একটা 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 মানে অর্ধশিক্ষিত শিক্ষিত লোক সবাই টাকা জোগাড় করছে, বিদেশ চলে যাচ্ছে। দেশ থেকে পালাতে চাইছে তারা। হ্যাঁ, পালাতে চাইছে কেন? যে মজুরির মানে ন্যায্য মজুরি নাই, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে আপনি যোগ্য হলেও যোগ্যতার কোনো মূল্য নাই। জি, প্রাইমারি স্কুলের শিক্ষকের মানে বেতন, এই যে চাকরি যদি 16 লাখ টাকা করে বিক্রি হয়, 16 থেকে 20 লাখ টাকায়, জি। এবং তারা পড়াচ্ছে স্কুলে গিয়ে, প্রাথমিক, ও কি পড়াবে? সেটাই। অনেকে তো মানে আপনি যে আপনার বেতনও পাচ্ছে না। ঠিক- হ্যাঁ, অনেকে ঠিক মতো বেতনও পাচ্ছে না। হ্যাঁ। তো এখন হ্যাঁ, অনেক জায়গায় দেখলাম যে তাদের কয়েক মাস ধরে বেতন হচ্ছে না। জি, আর প্রাইমারি স্কুলের শিক্ষকদের উপর এত চাপ, এই ট্রেনিং, ওই ট্রেনিং, অমুক নির্বাচন, তমুক জি। নির্বাচন, এই ওয়ার্কশপ, অমুকটায় তাদেরকে নিয়োগ করছে। জি, এখন একটা একটা আদর্শ অবস্থা কি হবে? একজন শিক্ষক সে শিক্ষকতা করবে এবং রাষ্ট্র তাকে ন্যায্য মজুরিটা দেবে, জি। ন্যায্য সম্মানিটা দেবে, জি, সে সম্মানই পাবে, সে স্কুলে গিয়ে পড়াবে, একদমই এবং তাই। তার যে বেস্টটুকু, তার যে চিন্তা ভাবনার শ্রেষ্ঠ যে বিষয়গুলো সে শিখেছে, সেগুলো ছাত্রদেরকে সে পড়াবে। জি, জি, একদমই তাই। অত্যন্ত ধন্যবাদ, আপনি এত কষ্ট করে আপনি এসছেন। আমি জানি আপনি শুটিং করে আজকে এসছেন, আবার শিল্পকলায় যাবেন, আবার আপনার সেখানে নাটক আছে, অভিনয় করবেন আপনি সেখানে। তো আজকে এনটিভির পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এনটিভির সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন, এবং আমার মনে হয় সবাই যদি এইভাবে বিষয়টাকে অনুভব করতে থাকে, তাহলে আমরা একটা সাংস্কৃতিক সংগ্রামের দিকে যেতে পারবো। জি, নিশ্চয়ই। ভালো থাকবেন, আপনি দোয়া করবেন আমাদের আচ্ছা, জন্য। নিশ্চয়ই। জি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।